সেই হার্ট অ্যাটাক হওয়ার পরেই কিন্তু হার্ট ফেলিউরটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, যেমন হাইপারটেনশন, যাদের উচ্চ রক্তচাপ, আনকন্ট্রোল ডায়াবেটিক্স, যে ভালভিউলার হার্ট ডিজিজ, বাহ্যেরও একটা কমন কজ, ভালভের ভিতরে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কনজেনিটাল ক্ষেত্রে বা জন্মগতভাবে আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া, রক্ত শূন্যতা এবং ডিসলিপিডিমিয়া, রক্তের কোলেস্টেরলের পরিমাণ, এই ওবেসিটি একটা বড় একটা প্রবলেম। এখন ধরুন হার্ট অ্যাটাক হয়ে যেটা হার্ট ফেলিউর হয়, এবং সেই সব পেশেন্টগুলোকে এখন বর্তমানে বাজারে প্রচুর নতুন ঔষধ কিন্তু এসেছে, যদিও একটু দামি, কিন্তু সেটার দামও এখন আস্তে আস্তে অনেকটাই কমতেছে। আমরা ফ্যান্টাস্টিক 4 বা কোয়াড্রিপল থেরাপি 4টা ওষুধ, আমরা বিটা ব্লকার, এমআরএ বা মিনারেল কোয়ার্টিক রিসিপ্টর অ্যান্টাগনিস্ট, তারপর হলো আর্নি এনজিওটেনসিন রিসিপ্টর নেপ্রিলাইসিন ইনহিবিটর, এটা বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়, অ্যান্ট্রেস্ট্রো, তারপর আরও অ্যান্ট্রেস্ট্রোটা সাধারণত ওদের রিসার্চ মলিকিউল। এবং ডায়াবেটিসের জন্য যে ওষুধটা আমরা এম্পাগ্লিপোজিন, এম্পাগ্লিপোজিনটা আমরা বেশি ইউজ করি, এটা যেমন ডায়াবেটিস রোগীরও হেল্প হয় এবং হার্ট ফেলিউর রোগীরও প্রচণ্ডভাবে হেল্প হয়, মানে চিন্তার বাইরে এত হেল্প হয়। দুইটা ড্রাগ, একটা বললাম আমরা আর্নি, আরেকটা বললাম হলো SGLT ইনহিবিটর এম্পাগ্লিপোজিন। এই দুটো ওষুধ কিন্তু হার্ট ফেলিউরের একদম মহা ওষুধ। যাদের হার্ট অ্যাটাক হয়ে যায়, হার্ট ফেলিউর হয়ে যায়, তাদের হার্টের পাওয়ার কমে যায়। ইকো করে আমরা দেখতে পারি যে হার্টের পাওয়ারটা অনেকটা কমে গেছে, হার্টের দেয়ালের যে মুভমেন্টটা সেটা কমে যাচ্ছে, সেই মুভমেন্টটাও বাড়িয়ে দেয়, হার্টের পাওয়ারটা বাড়িয়ে দেয়, সেটা ইজেকশন ফেকশন আমরা বলি আর কি। দেখা যায় যে রুগীর 30 থেকে 35% হার্টের পাওয়ার, সেই রুগীগুলো কিন্তু যদি ঠিকভাবে এই ওষুধগুলো না খেতে পারে, না খায়, একটু যদি উপসর্গ ভালো হয়ে যায়, অনেক সময় গরিব পেশেন্ট কিনতে পারে না, ওষুধটা বন্ধ করে দিয়ে দেয়। কিন্তু দেখা যায় যে এই ওষুধটা বন্ধ করে যদি দিয়ে দেয়, একটু ভালো অনুভব করলে, তাহলে দেখা যাবে যে আবার কিন্তু এটা অ্যাগ্রাভেট করবে বা বাড়বে এবং আবার হসপিটালে ভর্তি হতে হবে। এইভাবে যে বারবার হসপিটালে ভর্তি হওয়ার জন্য যে খরচ, সেই খরচের মাত্রা কিন্তু কম না। এবং যারা এটার পিছনে 1-2 জন রোগীর পিছনে কিন্তু 1-2 জন বা 3 জন লোক লাগে, সেই তাদের যে কেয়ার গিভার, তাদের যে সেবা দেওয়া, সেবা শুশ্রূষা করা, তাদেরও কিন্তু এটা কি বলবো যে এই এফোর্টটা দিতে হয়, তাদেরও কিন্তু অন্য কাজ থেকে বিরত থেকে এই রুগীর পিছনে দৌড়াতে হয়। তো সেখানেও কিন্তু খরচ যদি আপনি হিসাব করে, কম খরচ হয় না। তো এক হিসাবে দেখা গেছে যে আপনি যতবার ভর্তি হবেন এই ওষুধ বন্ধ করে, সেই যে খরচটা, সেটার থেকে কিন্তু আপনি এই ওষুধ কেনার এটা অনেকটাই কম। আমরা আর্লি যে এই ওষুধগুলা দিয়ে থাকি, সেটা যদি আপনারা ঠিকভাবে খান এবং স্মোকিং, আপনি ওজন কমানো, ডায়াবেটিস কন্ট্রোল, এগুলো যদি ঠিকভাবে লাইফস্টাইলটা চেঞ্জ করে, খাদ্যাভ্যাসটা চেঞ্জ করেন, তাহলে কিন্তু এই হার্ট ফেলিউর বারবার হবে না, বরঞ্চ আপনি খুব ভালো থাকতে পারবেন, হার্টের পাওয়ারটাও বাড়তে থাকবে, আপনার লাইফস্টাইলও চেঞ্জ হয়ে যাবে। দেশে এখন দিন দিন ইয়াং অ্যাডোলেসেন্ট পেশেন্টগুলো কিন্তু অনেক BMI, ওবেসিটি, যেটা আমরা নির্ধারণ করি BMI দিয়ে, বডি মাস ইন্ডেক্স, ওয়েট ইন কেজি ডিভাইডেড বাই হাইট ইন মিটার স্কোয়ার, এটার সাধারণত 17 থেকে 24 বা 25-এর মধ্যে থাকার কথা, কিন্তু সেটা যদি 25 থেকে 30, সেটা ওভারওয়েট হয়ে গেল। 30-এর উপরে হলেই কিন্তু ওবেস। এবং ওবেসিটির জন্য এখন নতুন ড্রাগ, টিরজাপিটাইড নতুন আসছে, ইনজেক্টেবল, সপ্তাহে একটা করে দিতে হয়। সেই ওয়েট এবং সিগনিফিকেন্টলি ইমপ্রুভমেন্ট হচ্ছে, আমি আমার পেশেন্টগুলোকে দিয়ে দেখতে পাচ্ছি, এবং অনেকেই এই ওষুধ দিয়ে দেখতে পাচ্ছে যে আগে যে ওজন কমানোর ওষুধগুলো বাজারে আসছিল, সেটা কিন্তু কখনো কাজে আসতো না। সেই ওবেসিটিটাকে আমাদেরকে মানে কি বলবো, যেটা গুরুত্ব দিতে হবে, যে ওজনটা কমানোর জন্য, এবং খাদ্যাভ্যাসটা চেঞ্জ করতে হবে। আরেকটা জিনিস, আপনারা হলো যে হার্ট অ্যাটাক হওয়ার পরে বা হার্ট ফেলিউর হওয়ার পরে অনেক মানে খাবার দাবারের ক্ষেত্রে অনেক কিছুই, মানে যেটা নিয়ন্ত্রণ করার কথা, স্মোকিং, ডায়াবেটিস কন্ট্রোল করার কথা, সেই দিকে বেশি নজর না দিয়ে আপনারা ডিম খাওয়া একদম বন্ধ করে দেন, মাংস খাওয়া একদম বন্ধ করে দেন, এটা ঠিক না। এখন অনেকগুলো স্টাডিতে দেখা গেছে যে এই যে একজন হার্ট অ্যাটাকের রোগী কিন্তু প্রতিদিনই বা অন্ততপক্ষে সপ্তাহে 3 দিন একটা করে ডিম খেতেই পারে, কুসুম সহ, অথবা প্রতিদিনই একটা করে ডিম খেতে পারে। এতে কিন্তু আপনারা ওই পাশের বাড়ি কারা কি বললো সেই কথাগুলো শোনেন না, আপনার হার্ট অ্যাটাক হয়েছে, প্রেশার আছে, এগুলো খাওয়া যাবে না, এটা ঠিক না। এটা হাইপার টেনশনের রোগীও কিন্তু প্রতিদিন একটা করে ডিম বা সপ্তাহে 3 দিন খাইতে পারবে। বা আমাদের বাঙালি যে ফ্যামিলি, সেটা কি, আমরা প্রতিদিন মাংস খাই না, তো সপ্তাহে 1 দিন 1-2 টুকরা মাংস খাই, বা সপ্তাহে 2 দিন খাই, সেটা কিন্তু খেতেই পারে একটা হার্টের রোগী। তাতে বরঞ্চ প্রোটিনের যে চাহিদা, সেটা কিন্তু পূরণ হবে। আমাদের প্রোটিনের দরকার আছে, ফ্যাটেরও দরকার আছে বডিতে, সেটা পরিমিত পরিমাণ করে খেতে হবে।
সেই জিনিসগুলো থেকে আপনারা কখনোই ওই ডাক্তারকে যাকে রিলাই করেন, ট্রাস্ট করেন, তার কথাটাই শুনবেন। এত কষ্ট করে এখানে দেখিয়ে গিয়ে পরবর্তীতে ওই পাশের বাড়ির লোকটা কি বললো বা ফার্মেসির লোকটা কি বললো, সেই জিনিসগুলো আপনারা গুরুত্ব সহকারে নেন এবং সেইটা ফলো করেন। তাহলে এত কষ্ট করে এই চেম্বারে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে পরীক্ষা নিরীক্ষা করে আমাদের ডাক্তারদের দেখিয়ে কি লাভটা কি? আপনি যদি সেই পাড়ার লোকের কথাই শোনেন আর ফার্মেসির লোকের কথাই শোনেন, তাহলে এত খরচ করার অর্থটা কি? অবশ্যই ডাক্তারের কথায় মূল্যায়ন দিতে হবে। এত কষ্ট করে পড়াশোনা করে এই পজিশনে একজন ডাক্তার যখন আসে, সে অনেক কিছু চিন্তা ভাবনা করে বই ঘেটে, গাইডলাইন ঘেটে তারপরে আপনাকে চিকিৎসাটা দেয়। এগুলো খুবই কিন্তু মনে রাখতে হবে। একজন ডাক্তার এই পর্যায়ে আসা মানে কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক পড়াশোনা করে, ত্যাগ তিতিক্ষা করে কিন্তু এই পর্যায়ে আসতে হয়। আমাদের দেশে একটা সুবিধা যে আমাদের লেভেলের ডাক্তারদের কিন্তু আপনারা অতি সহজে পেয়ে যান, যেটা বিদেশে পাওয়াটা খুবই কঠিন। 1 মাস, 2 মাস, ইভেন 6 মাসের সিরিয়াল দিয়ে কিন্তু পেতে হয়। এই সহজলভ্যটা যেটা বাংলাদেশে, অনেকে বিদেশ থেকে বাংলাদেশে চলে আসে চিকিৎসা করার জন্য। সৌদি আরবে যারা আমাদের ভাইরা যাচ্ছে, আমাদের রেমিটেন্স পাঠাচ্ছে, তারা কিন্তু চিকিৎসার জন্য সৌদি আরব থেকে এখানে চলে আসে। সিঙ্গাপুরে অনেক কস্ট, সিঙ্গাপুরে থেকে বাংলাদেশে এসে চিকিৎসা নেয় অনেকে আছে যারা ওখানে কাজ করে, ওয়ার্কাররা। কী কারণে আসে? আমাদের সহজলভ্যতা, আমাদের ডাক্তারদের সাথে ভালোভাবে কথা বলতে পারে এবং আমাদের ইজিলি পাইতে পারে, যে কোনো দিন কন্ট্যাক্ট করে আসতে পারে। তো আমি বলবো সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, এই কামনায় সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো।